আপনি উঠে যাবেন না, আপনি উঠেও যাবেন না। বলেন। কথা শুনতে পাচ্ছেন সবাই? কথা কি জি শোনা? স্যার, শোনা যাচ্ছে। জি, আমার শোনা যাচ্ছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ইনসার্ট মেনুর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটা পেয়েছেন? ভিডিওটা পেয়েছিলেন না? ভিডিও পেয়েছিলেন গত স্যার ক্লাসে? ভিডিও এই তো ঘন্টা ক্লাসের আগে, একটু আগে দিছিল আর কি। জি। ক্লাসে লিঙ্ক দেওয়ার পরে যে ভিডিওটা আসছে আর কি। ফর্মুলা ডাটা মেনু বারের মধ্যে এক্সেল এর জন্য খাস ভাবে দুটি মেনু অ্যাড করা হয়েছে। ফর্মুলা এবং ডাটা দুটাই সূত্রের কাজ। বিভিন্ন ধরনের সূত্রের কাজগুলো করে থাকে ফর্মুলা এবং ডাটা। ডাটা। এরপরে যে দুইটা মেনু দেখতে পাচ্ছেন, রিভিউ এবং ভিউ, এই দুইটাই বলা যায় যে মাইক্রোসফট ওয়ার্ড থেকেও শিখে আসছে। তো এটা বুঝতে তেমন সময় লাগবে না, এটা খুব ইজি ভাবে বুঝতে পারবেন একবার আলোচনা করে। গুরুত্বপূর্ণ যেহেতু দুটি মেনু, দুটি মেনু সম্পর্কে আলোচনা করি। যদিও বা এগুলো আমাদের বিশেষ বা খুব কমই প্রয়োজন হবে, খুব কমই প্রয়োজন হবে। এখানে আমাদের যে ফাইলটি রয়েছে, ফাইলের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ফাইল ওপেন করলাম। আর যখন ফর্মুলাতে ক্লিক করলাম, ফর্মুলার মধ্যে যে সকল রিপোর্ট বা যে সকল কমান্ড গুলো রয়েছে সেম ওইভাবে রয়েছে। শুরুতে রয়েছিল আমার ইনসার্ট ফাংশন, অর্থাৎ আমরা যখন কোনো সমান সমান চিহ্ন দিই, যখন সমান সমান চিহ্ন দিই, এই সমান সমান চিহ্নটা কেন দিই? এক্সেলের ফলাফল বের করার জন্য, তাই না? জি। কি বলেন, সবাই একমত? জি। জি। একটু বড় হবে না? একটু বড় হচ্ছে। ঠিক ইনসার্ট ফাংশন
যখন ক্লিক করব তখন দেখবেন যে অটোমেটিক ভাবে আমাদের সমান সমান চলে আসছে। দেন এইখানে ফাংশনের যে সকল কোড গুলো রয়েছে, কি রয়েছে, যে সকল কোড, সাম যেমন সাম, এভারেজ, এবারে ডিপ, হাইপারলিংক, কাউন্ট, ম্যাক্সিমাম, তারপরে এরকম নানান ধরনের কি রয়েছে, শর্টকাট কিছু ফাংশন বা কোড রয়েছে। আমরা চাইলে সরাসরি এখান থেকে ক্লিক করে এরপরে কি বাকি কাজগুলো আমরা করতে পারি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেন এই কাজগুলো আমরা অটোসামের মধ্যে পাবো। অটোসামের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে কি সাম, নেক্সট রয়েছে এভারেজ, পরবর্তীতে রয়েছে কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম। এখন যখন মোর ফাংশনে যাব তখন ঠিক ইনসার্ট ফাংশনে ক্লিক করার পরে যে কমান্ডটা আসার পর যে টপ আপ বক্সটা আসে, সেই টপ আপ বক্সটি আসবে মোর ফাংশনে। আমরা এই জায়গার মধ্যে কিছু ফলাফল রয়েছে, এগুলো আমরা বের করতে চাই। কি ধরনের ফলাফল গুলো রয়েছে এবং কি ধরনের ফলাফল গুলো বের করতে চাই একটু দেখেন। যেমন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? স্ক্রিন দেখতে জি পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। জি। এখন দেখেন আমার নাম তো সবাই বুঝতে পেরেছেন, নাম তো সবাই শিখে আসছেন। নামের কি কাজ? কোথায় ফেলি? যোগ করা। কোথায় বলেন দেখি। নামের ক্লিয়ার হন। আর কয়টা ক্লাস পাবেন? আর সর্বোচ্চ গেলে একটা। মূলত আজকে ক্লাসে শেষ এক্সেল হওয়ার কথা, কিন্তু আজকে ক্লাসে সব একসাথে দিলে আপনারা বুঝতে পারবেন না। আরো একটা ক্লাস নেব, শনিবারে এক্সেল শেষ করে দেব। আগামী সপ্তাহে সম্ভাবনা রয়েছে আপনাদের সর্বশেষ ক্লাস হয়ে যাওয়ার। সর্বশেষ ক্লাস হয়ে গেলে তো আপনাদের সাথে আর কথা হবে না। কথা হবে? রাস্তাঘাটে দেখলেও তো চিনবেন না, দেখার কোনো। পরীক্ষা আছে, হবে অবশ্যই কথা হবে। হবে। হ্যাঁ, পরীক্ষা তো হবে না, ক্লাস অনুযায়ী, রুটিন অনুযায়ী যে ক্লাস, সেটার পরে তার দেখার মতো কোনো সুযোগ নেই। হয়তো আমি আমার এলাকায় আপনি থাকেন, আপনার এলাকায় আমি থাকি, কিন্তু দেখা গেছে না দেখার কারণে আপনাদের সাথে একসাথে চলছি ফিরছি, কিন্তু কিন্তু ওইভাবে কথা আর হবে না যেভাবে আমরা এখন এই একের কথা অন্যজনে শুনি। মানে এতটাই একাকিত্ব বা একান্ত ভাবে শুনছি যে আমাদের এই মুহূর্তে অন্য কোনো ব্যস্ততা নেই। আছে? জি না। অফিসিয়াল ব্যস্ততা আছে। ঠিক জি না। আপনাদের ক্লাস শেষ হওয়ার পর থেকে আমরা রাত একটা দুইটা, গতকাল রাত 4টা পর্যন্ত আমার অফিসিয়াল কাজ ছিল। তো এই আমার ব্যস্ততা আপনাদের ক্লাসে পরপরই থাকবে। তো ঠিক আপনাদেরও এরকম ব্যস্ততা ক্লাসে পরপরই থাকবে, তাই না? এই মুহূর্তে সবাই সবাই একটা মিশন নিয়ে উপস্থিত আছে, সেটা কি? ক্লাস, তাই না? তো এই ক্লাসের মধ্যে যেহেতু ক্লাস শেষের দিকে, সো কিছু কথা অবশ্যই বলতে হয় বা বলা প্রয়োজন, যাতে কণ্ঠর মাধ্যমে হলেও কাল হাস্যমদের দিন আপনি আমাকে টেনে নিতে পারেন, কিংবা আমি আপনাকে টেনে নিতে পারি। কি বলেন? জন্য কিছু কণ্ঠ জি শোনাবেন যে আপনি প্রেজেন্ট ছিলেন। আমাদের এখানে এমন স্টুডেন্ট আছেন আজ পর্যন্ত একটি শব্দ তিনি করেন নাই, তিনি যে আছেন উপস্থিত হচ্ছেন ঠিকই, ওনার কোনো ভয়েস আমরা এখনো শুনি নাই। এমনও শিক্ষার্থী আছেন। আচ্ছা। থাকাটা স্বাভাবিক, এটা অসম্ভব কিছু না, কারণ অনেকের পরিবেশ থাকে না কথা বলার মতো। বলার হলো যেহেতু ক্লাস শেষের দিকে একটু কথা বলতে হবে। কথা বললে আমার কাছেও ভালো লাগে যে না, আপনাদের কণ্ঠগুলো শুনেছি। এখানে যে জিনিসটা জিজ্ঞাসা করা সেটা হলো সাম এবং এভারেজ। এভারেজ এবং সাম
দুটি কিন্তু আমরা শিখছি, দুটোকে আমরা কি করেছি, শিখছি। কিভাবে শিখেছি? পূর্বে আমাদের এভারেজে কিছু কাজ ছিল, আর সামের কাজ তো আমরা প্রথম ক্লাস থেকে শিখে আসছি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এই দুইটা সম্পর্কে, এই দুইটা কমান সম্পর্কে, দুইটা ফর্মুলা সম্পর্কে আমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা। জি স্যার। এবার আসলে হলো কাউন্ট নাম্বার। কি নাম? কাউন্ট কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বার। এই কাউন্ট নাম্বারটা মানে, যেমন আমার এখানে রয়েছে আই I2, তাই না? I2 থেকে I29 পর্যন্ত কতটা ঘর রয়েছে, সমান সমান দেব, সামে চলে যাব, কাউন্ট নাম্বারে ক্লিক করব, কাউন্ট নাম্বার সমান সমান COUN, কাউন্ট নাম্বার। কাউন্টটা কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফ, এগুলো এক একটা এক এক ধরনের কাজ করে। যেমন কাউন্টটা দিয়ে বোঝায় আপনাদের, কাউন্টাতে ক্লিক করলাম, শুরু ঘরে ক্লিক করলাম, তারপর আসলাম হলো ক্লোন দিলাম, এবং সবার শেষের ঘরে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল কি দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার বাটন প্রেস করলাম। তাহলে কি আসলো বলেন? I2 থেকে I29 কাউন্ট কাউন্ট করেছে 0। এখানে মনে হয় একটা ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা যদি এখান থেকে সমান সমান দিই, আমরা যদি এখান থেকে কাউন্টটা দিই, কাউন্টটা বা কাউন্ট ইফ, এগুলো সবকিছু কিন্তু কোড, সবগুলো কি কোড। কাউন্ট করা, কয়টা ঘর রয়েছে, কয়টা খালি ঘর রয়েছে। কাউন্ট ব্ল্যাঙ্ক যখন আমরা দেবো, তখন আমরা কয়টা ঘর খালি আছে সেটা আমরা দেখাইতে পারবো। যেমন শুধু ঘরটা ক্লিক করলাম, I2, I2 ক্লোন, I12, I29, I29 ক্লোজ, এন্টার। আমার এখানে ব্ল্যাঙ্ক ঘর। এই যে I2 থেকে I29 এর ভিতরে কয়টা আমার খালি ঘর আছে বলেন দেখি? দুইটা। দুইটা। তো এইভাবে কিছু রিপোর্ট করতে হয় যে আমার এই জায়গার মধ্যে কয়টা খালি ঘর আছে, কিংবা আমার এখানের মধ্যে কয়টা ঘর রয়েছে খালি ঘর ছাড়া, ইত্যাদির কাজগুলো, ইত্যাদির কোডগুলো আমার এখান থেকে করা যায়। কাউন্ট নাম্বার, কাউন্ট নাম্বার, অর্থাৎ শুরু ঘর শেষ ঘর, এটা আপনাকে উল্লেখ করি। I2 ক্লোন, I29 জিরো আসছে, কারণ এখানে নাম্বার কাউন্ট করতে চাবে। কি বলেন দেখি, কি কি কাউন্ট করবে? নাম্বার। নাম্বার, 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 কাউন্ট নাম্বার। তাহলে আমাকে এখানে দিতে হবে কাউন্ট নাম্বার। আমি অটোসামে যাব, কাউন্ট নাম্বারে ক্লিক করব। কাউন্ট নাম্বারে যখন ক্লিক করলাম, অটোমেটিক ভাবে আমাকে ক্রিয়েট করে ফেলেছে। আমি ক্রিয়েট করব না, আমি নর্মালি বুঝাইতে চাই। J2 ক্লোন, J29, ওকে, J2 ক্লোন, J29, এন্টার বাটন প্রেস করলাম। তাহলে এই নাম্বারিং লাইনটা আমার কয়টা রয়েছে? 28টা। 28। কয়টা? 28টা। 28টি। 28টা নাম্বারিং লাইন রয়েছে। এখান থেকে আমার এটা কাউন্ট করে, এইভাবে আমার রিপোর্ট বের করতে হবে।
অনেক সময় এক এক ধরনের। আর ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মানে মিনিমাম, আপনার হয়তো ক্লায়েন্ট অথবা আপনার বস আপনাকে বলবে আমার এই জায়গা থেকে সর্বনিম্ন বেতন কার আছে বা সর্বোচ্চ কার বেতন আছে, অথবা এই সংখ্যার মধ্যে সর্বোচ্চ কত পর্যন্ত লেখা আছে। এটা যদি আপনাকে বলে তাহলে আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে না? কি বলেন? জি এভাবে স্যার। বের করতে হবে কিনা? এরকম বের করতে জি গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? জি ভুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন আপনার সময়ও লাগবে, তাই না? হুম। সময়ও লাগবে, ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন দেখেন, এই যে আপনার কাজটা, এই কাজটার মধ্যে সময় লাগবে। এখন দেখা গেছে 29টা ঘর আছে বলে আপনার কাছে কোনো ব্যাপার না মনে হতে পারে। যখন 100, 150, 200, 500, 1000, 2000 হবে, তখন কি ব্যাপার না শুধু, নাকি অন্য কিছু? তখন কি মনে অন্য হবে? কিছু। শুধু কি ব্যাপার না মনে হবে, নাকি মাথা ঘোলাই যাবে? মাথা গোলাই যাবে। মাথা ঘোলাই যাবে। তখন আপনি এই কাজগুলো করবেন সমান সমান ম্যাক্স। ওকে, সমান সমান ম্যাক্স দিবেন। তারপর লিখবেন J2 ক্লোন, J29 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আপনি পেয়ে যাবেন ম্যাক্স মানে হলো ম্যাক্সিমাম। এই সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা রয়েছে। তাহলে আমি পেয়ে গেলাম কত? 25,000। 25,000। আমি যদি এখানে 27,500 করি তাহলে কি হয়ে গেল বলো তো? 27,500। অটোমেটিক ভাবে 27,500 হলো কিনা? জি জি আর যদি আমি এখানে যদি 33,000 করি তাহলে অটোমেটিক ফলাফল নিচে কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমি এখানে জানতে পারছি যে আমার এই সিরিয়ালের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা কত, সেটা বের করতে পারছি। সমান সমান দিয়ে যদি আমি লিখি MIN মানে মিনিমাম, মিনিমাম তারপর আমি যদি লিখি J2 ক্লোন J29, 29। তাহলে কত টাকা মিনিমাম বেতন? 8,500। 8,500। তার মানে এরকম রিপোর্ট গুলো আপনি বের করতে পারবেন। সব কিছুর পেছনে রয়েছে কে? সূত্র। সবকিছুর পেছনে কি রয়েছে? সূত্র রয়েছে। সূত্র। ওকে, তো এইভাবে আপনার এখানের মধ্যে, এখানে যে রিসেন্টলি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ব্যবহার হয়। এই কোডগুলো আমাদের কি হয়? ম্যাক্সিমাম ব্যবহার হয়। ম্যাক্সিমাম। এছাড়াও আমাদের মোর ফাংশনে যখন যাব তখন আরো কিছু পাবো আমরা, এখানে আরো কিছু পাওয়া যাবে। আবার যদি বলেন যে না আমি ব্যাংকিং সেক্টরে কাজ নিয়ে কাজ করতে চাই, অথবা আমি টেক্স কি নিয়ে, টেক্স অর্থাৎ বিভিন্ন ধরনের ইনকাম ট্যাক্স রয়েছে, অথবা ম্যাথ এন্ড আপনার কি বলে ফাইন্যান্সিয়াল ইত্যাদির কাজগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনার কাজগুলো করার প্রয়োজন হতে পারে। একজন ব্যাংকার হতে পারেন, তখন ফাইন্যান্সিয়ালের কোডগুলো আপনাকে তখন কি করতে হবে? অর্জন করতে হবে। তো এইভাবে এই যে কোডগুলো রয়েছে, এই কোডগুলো বিভিন্ন কিতাবের মধ্যে বা বিভিন্ন ফরম্যাটের শিরোনাম আকারে আপনাকে কি করে দিয়েছে? সাজিয়ে দিয়েছে। ফাইন্যান্সিয়াল মধ্যে যদি যান, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সূত্র দেখা যাচ্ছে। লজিক্যাল যদি যান, লজিক্যালের মধ্যে পাবেন। টেক্সট ক্যাটাগরি যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। ডেট ইন টাইম নিয়ে যদি কোনো কাজ করতে চান, এক কথায় এইটা যে শুধু আপনার প্রয়োজন হবে এমনটা নয়, বা এটা যে শুধু ডেভেলপারের প্রয়োজন হবে এমনটাও নয়। ডেভেলপার যারা প্রোগ্রামার, যারা সফটওয়্যার ডেভেলপ করে, যারা বিভিন্ন ধরনের কোডের কাজ করে, তারা তাদের সফটওয়্যারটাকে ডেভেলপ করার জন্য অন্য কিছু সাপোর্ট অ্যাপসের সাহায্য নেয়। তো হিসেব নিকেশ ক্যাটাগরি যদি কাজ হয়, ওই ধরনের ক্যাটাগরি কাজগুলোর জন্য আপনার এক্সেলের এই যে
ফাংশন লাইব্রেরি, এই ফাংশন লাইব্রেরির কোডের সবচেয়ে বেশি দক্ষতা তারা নেই। লিঙ্ক তৈরি করে, সেই লিঙ্কের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড অফিসিয়াল কাজগুলো করার জন্য, মাইক্রোসফট এক্সেল হিসাব নিকেশের কাজগুলো করার জন্য কি করে থাকে, তারা তাদের সফটওয়্যারের সাথে লিঙ্ক করে থাকে। তারাই একমাত্র এই সকল কোডগুলো সম্পর্কে সবচেয়ে বেশি তাদের ধারণা রয়েছে। টুডে, আজকে কয় তারিখ, এরকম একটা রিপোর্ট তাদের সেলস রিপোর্টে তারা আনতে চায়, তখন তারা টুডের কোডটা ব্যবহার করে। নাও এখন এখনের কোন রিপোর্ট বের করতে চায়, তখন এরকম কোডগুলো ব্যবহার করে। মান্থ, মাসিক কোন ধরনের রিপোর্ট বের করতে চাই, মিনিট, ঘন্টা, এভাবে ডেট, ডেজ 360 দিন, এরকম ইয়ার। এক কথায় বলা যায় যে নানান সাইট গুলো নিয়ে বা বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের কাজগুলো আপনি যখন আপনার অফিসের বা আপনার প্রতিষ্ঠানে অ্যাপ দিয়ে করেন, তখন খুব সহজে রিপোর্টটা বের করতে পারছেন। বাট এই রিপোর্টটা বের করার পেছনে এক একটা জায়গার মধ্যে এক এক ধরনের কাজ, এক এক ধরনের কোড সেট করে যিনি, যে ডেভেলপার, তিনি তার বিভিন্ন অ্যাপস এর সাহায্যের মাধ্যমে এগুলো করে থাকেন। আপনিও যদি এই ধরনের প্রোগ্রামার বা এক্সেলের উপর আপনি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, মিনিমাম 6 মাস 1 বছর সময় নিয়ে বিভিন্ন এক্সেলের বড় বড় কিছু ট্রেনিং সেন্টার রয়েছে, এগুলো থেকে আপনি করতে পারেন। বাট এইটা করার পূর্বে আগে চিন্তা করতে হবে এইটা আপনার কতটা প্রয়োজন। কেননা এইটা প্রয়োজন ব্যতি রেখে যদি আপনি শিখেন, তাহলে অল্প সময়ের মধ্যে ভুলে যাবেন। কেননা এটা সম্পূর্ণরূপে চর্চার উপর নির্ভর করে। আপনি যত বেশি চর্চা রাখবেন, আপনার শিক্ষাটা ততটা সার্থক হবে। এবং আপনি যত বেশি গবেষণা করবেন বা চর্চা করবেন, আপনার এটার দ্বারা আপনি ততটাই বেনিফিট হবে। অর্থাৎ অনেক অনেক কাজগুলো আপনি সম্পাদন করতে পারবেন স্বল্প সময়ের মধ্যে। বুঝতে পেরেছেন? তার মানে হলো এই সকল কোডগুলো আমার আর আপনার প্রয়োজন হবে না। এটা প্রয়োজন হবে যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন, করতে চান, তাদের জন্য। ক্লিয়ার? নেক্সট জি আসেন, ডিফাইন নেম। এটা কি ধরনের নেম ম্যানেজ? যেমন আমি এখানে কিন্তু একটা কোড লিখেছিলাম, মনে আছে আপনাদের? অর্থাৎ J2 থেকে J29 বারবার লিখেছিলাম, তাই না? একবার লিখেছিলাম জি ম্যাক্সিমাম ফলাফল আনার জন্য, হ্যাঁ, একবার লিখেছিলাম আমার টোটাল minimum, কয়টা ঘরের মধ্যে হিসেবের তেল রয়েছে, আরেকবার লিখেছিলাম মিনিমাম। তিনবারের ফলাফলের জন্য তিনবারে আমার J2 থেকে J29 পর্যন্ত লিখতে হয়েছে, তাই না? জি এই যে আমার এটা লিখতে হয়েছে, আমি যদি এটাকে সেট করে রাখি J2 থেকে J29, এই কমান্ডটা এতটুকু লিখে যদি আমি এক জায়গায় সেট করে রাখি, তাহলে আমাকে আর বারবার কি করা লাগবে না, লেখা লাগবে। কিভাবে সেট করে? ডিফাইন নেমে যখন যাবেন, তখন একটা নাম চাবে, নাম। যেমন আমি দিয়ে দিলাম অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্ট দিয়ে দিলাম। দেন আমি যদি কোনো কমান্ড লিখে রাখতে চাই, সেটাও দিয়ে দিতে পারি। এবার আসেন, এটার মাধ্যমে আমি রেঞ্জ করব, মানে সিলেক্ট করব। আমি যখন এটাতে ক্লিক করলাম, শুরুর ঘর থেকে শুরু করে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করে দিয়ে আবারও কি করলাম, সিলেকশন আপে চলে গেলাম। যখন সিলেকশন আপে চলে গেলাম, আমার এখান থেকে J2 থেকে J29 পর্যন্ত ফলাফল করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেন ওকে বাটন প্রেস করেন। আমার এই J2 থেকে J3 পর্যন্ত যে লেখাটা আছে, সেই লেখাটা কিন্তু আমাকে আর লেখা লাগবে না। এবার জাস্ট ফলাফল বের। যেমন সাম, যেমন কি সাম, কি ধরনের সাম? আমি এইটা টোটাল বের করতে চাই, তাই আমি এখানে ক্লিক করলাম SUM। ওকে, SUM লেখার পরে এখন আমাকে কি লিখতে হবে বলেন?
এখন আমাকে কি লিখতে হবে? অবশ্যই J2 লিখতে হবে, ঘরের নাম। তারপর ক্লোন দিতে হবে, তারপর Z29 দিতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। কি বলেন? তাই না? জি। এই বান্দারা, জি। এই কথাটা বলতে এত সময় লাগলে হবে? ভালো লাগে না ক্লাস আর, তাই না? জি না স্যার, খুব আপনি ক্লান্ত হয়ে গেছেন ক্লাস করতে করতে। কখন শেষ করে দিবে, আমাদেরকে ছেড়ে দিবে। সিস্টেম করলে কেমন হয় বলেন? ভর্তি ফি 1,000 টাকা। ভর্তি ফি কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা। 1,000। তো প্রতিটা ক্লাসের মধ্যে যারা উপস্থিত থাকবে, প্রতিটা ক্লাসের জন্য তাদেরকে 50 টাকা বা 20 টাকা করে তাদেরকে ফেরত দেওয়া হবে উপস্থিতি। কি বলেন? জি। প্রতিটা ক্লাসে যদি আমি 50 টাকা করে এরকম ফেরত দিই, তাহলে দেখবেন যে উপস্থিতি কত পার্সেন্ট থাকবে জানেন? 100%। 70% থাকবে, 100% থাকবে না। অনেকের টাকা পয়সার মায়া লাগা, মায়া নাই, কামাইতেছে উড়াইছে। এভাবে করলে তাহলে দেখা গেছে শিক্ষার্থী সব হাউসফুল থাকবে। আচ্ছা, তো এইখানে আমি যে J2 থেকে J3 J29 পর্যন্ত লিখতে হবে, এই লেখাটা তো আমি লিখবো না, কেননা আমি এটা সেট করে রেখেছি কোথায়? নেম ম্যানেজমেন্টে। ইউজ ইন ফর্মুলাতে যখন যাব, তখন সেখানে গিয়ে পাবো, দেখেন অ্যামাউন্ট। আমি আমার ওই টাইটেল নাম দিয়েছিলাম কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট। আমি যখন অ্যামাউন্টে ক্লিক করব, তখন অ্যামাউন্ট শব্দটা আসবে। অ্যামাউন্টের সাথে সাথে দেখেন আমার লেখাগুলো মার্ক হয়ে গেছে। এবার আমাকে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ইন্টারেস্টিং বিষয় না যে আমাকে লেখা লাগতেছে না? কি বলেন? আমি যদি এখন এই জায়গার মধ্যে লিখি যে আমার মিনিমাম, এবারও আমি আবার চলে যাব ইউজ ইন ফর্মুলা, অ্যামাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। ফর্মুলা বের হয়েছে, সূত্র বের হয়েছে, জি। ফলাফল পেয়েছেন? তো খুব জি। খুব দ্রুত কাজ তো করেন। রেজাল্টের এক্সেল রেজাল্টের হলো এমন একটা জিনিস, এক্সেল হলো এমন একটা জিনিস, আপনি যত গবেষণাই করবেন, এটি ততই আপনার উপকার আসবে। এটির পিছনে আপনি যত গবেষণা করবেন, এটি আপনার ততই উপকার আসবে। উপকারে আসবে। বুঝতে পেরেছেন? এলিয়েনের মতো। কিসের মতো? এলিয়েনের। এলিয়েনের। এলিয়েন হলো এমন এমন একটা প্রাণী, যাকে আপনি যত বেশি ভালোবাসা দিবেন, সে আপনাকে ততই কি দিবে? বিভিন্ন ভাবে উপকার আসবে। এলিয়েন্টের প্রাণী মানে এটা কাল্পনিক। এগুলো কাল্পনিক হলো অনেকটা এক্সাম্পলের ক্ষেত্রে বা উদাহরণের ক্ষেত্রে কাজে লাগানো যায়। এক্সেলটাও একটা অনেকটা এলিয়েনের মতো। এক্সেলটাও অনেকটা কিসের মতো? এলিয়েন। এলিয়েনের আপনি মতো। যখন গবেষণা করবেন, এটি আপনাকে ততই কি করবে? উপকার আসবে। যেমন আমি আপনাকে যে এইটি আপনাকে বললাম, ম্যাক্সিমাম, মিনিমাম, তারপরে এরকম এখানে আরো নানান ধরনের দেখেন সূত্র রয়েছে। এক একটা সূত্রের অভাব নেই। কয়টা সূত্র দরকার আপনার? এই যে সবগুলো সূত্র যদি আপনি আস্তে আস্তে গবেষণা করে 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 শিখেন, আপনি একটা সময় দেখবেন যে আপনার কাছে অনেক বড় বড় কাজ আসবে। একটা সময় আপনার কাছে দেখবেন যা হায়ার করতেছে, কি করতেছে? অপারেটর হায়ার করতেছে, যে আমার এই হিসাব, আমার প্রতিষ্ঠানে হিসাব নিকেশ গুলো আপ টু ডেট করে দেওয়ার জন্য, কম্পিউটারের মধ্যে খুব দ্রুতই সম্পূর্ণভাবে নির্ভুলভাবে কাজগুলো করে দেওয়ার জন্য আমার একজন অপারেটর প্রয়োজন। তো আপনার যদি এই অভিজ্ঞতাটা থাকে, তখন কিন্তু আপনি এটাকে কাজে লাগাবেন, তাই না? জি। হ্যাঁ, তো এইভাবে আপনাকে কি করতে হবে? প্রতিটা জিনিসের পিছনে বা প্রতিটা এই কমান্ডের উপর আপনাকে মেহনত করতে হবে। নেম ম্যানেজমেন্টে যখন যাবেন, তখন এখানের মধ্যে দেখবেন যে আপনার ওই যে যেগুলো আমি সেভ করেছিলাম সবগুলো পাবো। তাহলে আমি এখান থেকে ডিলিট ক্লিক করলাম, ওকে বাটন প্রেস করলাম,
দেখবেন যে আমার এটা কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। এখন যদি আমি সমান সমান দিই আর সাম দিই, আর যখন ইউজেন যাব তখন কিন্তু আর পাবো না। কেন পাবো না? আমার এটা কি করে ফেলেছে, আমি যেটা সেট ডিলিট করে ডিলেট করে ফেলবো। ডিলেট করে নেক্সট আসেন, প্রেসিডেন্ট, ডিপেন্ডেন্ট এবং রিমুভ অ্যারো, এগুলো কি কাজ? আমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানি আমাদের এক্সেল এর কাজগুলো লিঙ্ক আকারে হয়। কি আকারে? লিঙ্ক লিঙ্ক আকারে। আমাদের ফলাফলগুলো কিভাবে বের হয়? লিঙ্ক আকারে বের হয়। কি আপনারা কি দেখেন না লিঙ্ক আকারে হয় যে? বলেন, আপনারা কি দেখেন, জানেন এটা যে লিঙ্ক আকারে হয়? যেমন আমার এই যে ফলাফলটা বের করেছি আমি 625 টাকা, 625 টাকা, এই 625 টাকা এখানে যে লেখা দেখতে পাচ্ছেন, এই লেখার ভিতরে যে কতগুলো তার রয়েছে, তার, কারেন্টের তার, বুঝেন তো? ফ্রিজ জি অথবা মোবাইল একটা থেকে আরেকটা কানেকশনের জন্য ভিতরে সিঙ্গেল সিঙ্গেল বা চিকন করে অনেকগুলো তার থাকে, তাই না? এই সবগুলো তার মানে হলো লিঙ্কের তার। লিঙ্ক এমন ভাবে এটাকে লিঙ্ক করা হয়েছে, একটাতে টিপ দিলে আরেক জায়গায় গিয়ে তার ফলাফল বের হয়, তাই না? জি ঠিক আমার এই জায়গার মধ্যেও এক্সেলে যখন আমরা কাজ করি, সেই কাজগুলোর মধ্যে আমার লিঙ্ক থাকে মূলত। তা আপনি যে লিঙ্ক দেখতে চান, যেমন আপনার এই ঘরের সাথে কার কার সম্পর্ক আছে, অথবা আপনি যদি এখানে টোটালটা টানতে চান, তাহলে এই টোটাল ঘরের সাথে, যেমন আমি এখানে অটোসামে ক্লিক করলাম, ডাবল, আমি চাচ্ছি যে আমার এই ঘরের সাথে কার কার সম্পর্ক রয়েছে, আমার এই ঘরটার সাথে কি কোন কোন ঘরের সম্পর্ক রয়েছে, এটা আমি দেখতে চাই। তাহলে আমি যখন ক্লিক করব, দেন প্রেসিডেন্টে ক্লিক করব, তখন আমি দেখতে পারবো যে আমার এই ফলাফলটা একদম উপর থেকে এই পর্যন্ত, কোন জায়গা থেকে, উপর থেকে নিচ পর্যন্ত আমার এটা লিঙ্ক রয়েছে প্রত্যেকটা ঘরের সাথে সংযুক্ত থাকার কারণে ফলাফলটা বের হয়েছে। এই জিনিসটা আমরা এভাবে দেখতে পারি। রিমুভ অ্যারোতে ক্লিক করলে তখন অ্যারোটা চলে যাবে, মানে হাইড হয়ে যাবে, এটাকে লিঙ্ক বলা হয়। এই লিঙ্কটা দেখার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, প্রয়োজন নেই, এটা আমাদের লাগে না। এখানে দেখবেন যে আরো কিছু রয়েছে, আরো একাধিক, একটা ঘরের সাথে একাধিক ঘরের সম্পর্ক থাকে, অমুক ঘর অমুক ঘর অমুক ঘর অমুক ঘর অমুক ঘর, সে ফলাফলটা দেখতে চাইলে ডিপেন্ডেন্টের মধ্যে ক্লিক করতে পারবেন। শো ফর্মুলা, আমার এখানে তো একটা ফর্মুলা রয়েছে, তাই না? এই ফর্মুলাটা কি দেখা যায়? জি এই দেখা যায়। ফর্মুলাটা কি দেখা যায়, বলেন দেখি? জি জি দেখা যাচ্ছে। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন না? জি শুনতে পাচ্ছি স্যার। জি ভালোভাবে না, ভালোভাবে শুনতে পাচ্ছেন না? স্যার ভালোভাবে শোনা জি যাচ্ছে। আমার এই জায়গার মধ্যে একটা লিঙ্ক রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি, জি কিন্তু এটা যে আমার সূত্র রয়েছে, যেটা আমি এখানে দেখতে পাই, তাই না? জি জি এই জিনিসটা যদি আমি এই জায়গার মধ্যে দেখতে চাই, তখন এই জিনিসটা যদি আমি এই জায়গায় দেখতে চাই, তখন আমাকে ক্লিক করতে হবে শো ফর্মুলা। তাহলে আমি আমার প্রত্যেকটা সূত্রের মধ্যে, যে জায়গার মধ্যে সূত্র ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা সূত্র আমি এইভাবে দেখতে পাই। শো ফর্মুলা ক্লিক করলে সবগুলো শো হিসাবে দেখাবে, কোনটার সাথে কিভাবে কি করা হয়েছে, সূত্র ব্যবহার করা। আবারও যদি আমি শো ফর্মুলাতে ক্লিক করি, তখন আবার কি হয়ে যাবে, ফর্মুলাটা হাইড হয়ে যাবে, চলে যাবে। শুধু ফলাফলটা দেখতে পারবো। ওকে, এরপর আসেন হলো এরর চেক। কেমন এরর চেক? এরর চেক দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা একটু ক্লিয়ার হয়। যেমন রেজাল্ট শিটে ক্লিক করলাম, রেজাল্ট শিটের মধ্যে
আপনি যখন টোটাল ঘরটা দেখবেন, টোটাল ঘরের মধ্যে কোন ঘরের মধ্যে কিন্তু এরকম একটা কোণার মধ্যে একটা ইয়া নাই, মার্ক নাই। কোন ঘরের মধ্যে আছে দেখেন তো, এই সাইডে কোন ঘরের মধ্যে কি এইটার মধ্যে কোণার মধ্যে একটা মার্ক হয়ে আছে, এরকম কোন ঘরের মধ্যে আছে এগুলোতে জি বা না। এগুলোতে? তাহলে শুধুমাত্র এই দুটাতে কেন রইলো? কম্পিউটারের দৃষ্টিতে, কম্পিউটারের নজরে আপনাকে বলছে যে এখানে মনে হচ্ছে যে কিছু অসম্পূর্ণ রয়েছে, কিছু অসম্পূর্ণ। এটাকে এরর চেক বলে। অসম্পূর্ণটা কি? আমি এখানে মোট টেনেছি আমার বোখারি থেকে, কম্পিউটারে কথা হলো তুমি এটা কেন টানো নাই, তুমি ফ্রম নাম্বারটা কেন টানো নাই? নাম্বার। আমি তো দেখতে পাচ্ছি ফ্রম নাম্বারের মধ্যে নাম্বার দেখা যাচ্ছে, বুঝাইতে পারলাম? এটা জি কম্পিউটারের কাছে ভুল। আপনি যখন এটাকে নিশ্চিত করবেন, কম্পিউটারকে যখন নিশ্চিত করবেন যে দোস্ত এটা ভুল না, এটা মূলত ফ্রম নাম্বার, এটা কোনো প্রাপ্য নাম্বার নয়, এটা কোনো সাবজেক্টের নাম্বার না, এটা যখন আপনি বুঝিয়ে দিবেন কম্পিউটারকে, তখন কম্পিউটার ওই যে মার্ক করে রেখেছে তখন এটা চলে যাবে। যেমন এরর চেক ক্লিক করলাম, এরর চেক ক্লিক করার পর আমাকে বোঝাচ্ছে সাম T3 থেকে O3 মাঝখানে মাঝখানে আমি যখন ফলাফলটা আনলাম তখন আমাকে বলতেছে C3 থেকে O3 পর্যন্ত তুমি ফলাফল এনেছো, ঠিক আছে তো? তা আমি তখন তাকে যদি বলি যে ইগনোর এরর, ইগনোর এরর, তখন কম্পিউটার বুঝে নিবে যে এইটা কোনো সমস্যা না, এটা ইগনোর করো, এটাকে ছেড়ে সামনের দিকে যাও। দেখেন আমার এইটার মধ্যে দাগ নেই, দেখেন এই যে 1134-এর মধ্যে কিন্তু দাগ আছে এখন আর, জি না। কিন্তু 1116-এর মধ্যে রয়েছে দেখেন কোনায়, 1091-এর মধ্যে রয়েছে কোনায়, আছে? জি তার মানে এটা না থাকার কারণ হলো আমি তাকে নির্দেশ করেছি, এক্সেলকে নির্দেশ করেছি যে তুমি এটাকে ইগনোর করো, এটাকে ইগনোর করে বা স্কিপ করে সামনের দিকে যাও। এটাই হলো আমার এরর চেক। কোনো ধরনের অসঙ্গতির এই রেখাটা আসলে তখন আপনি ওই জায়গায় গিয়ে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে ইগনোর করুন। ইভ্যালুয়েট ফর্মুলা, আমার এটার মধ্যে কোন ফর্মুলাটা রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যখন ইভ্যালুয়েট ফর্মুলাটা ক্লিক করব তখন সেখানে দেখেন T4O4, T4O4, ওকে। এরপর আসেন হলো উইন্ডো, ওয়াচ উইন্ডো। ওয়াচ উইন্ডো এটা হলো, দেখেন যেমন ওয়াচ উইন্ডো ক্লিক করলাম, ওয়াচ উইন্ডো ক্লিক করার পর আমি অ্যাড ওয়াচ ক্লিক করলাম, অ্যাড ওয়াচ যখন ক্লিক করলাম এই যে সিলেকশন মার্ক থেকে আমি মার্ক করে দিলাম কোন কোন ঘর। ফলে যখন সিলেকশন মার্ক ক্লিক করার পর অ্যাড ক্লিক করলাম তখন যে যে ঘরগুলো মার্ক করেছি ওই ঘরগুলো আমার এখানে চলে আসছে, সেল, সেলের নাম চলে আসছে, ভ্যালু, ভ্যালু চলে আসছে। এইটা ওয়াচ উইন্ডোতে নিয়ে আসা প্রয়োজন হলে, প্রয়োজন নেই, আমার কখনো লাগে নাই, যদি আপনাদের লাগে নিতে পারেন। ক্যালকুলেশন অপশন, আপনি যে এইখানে ফলাফলটা চেঞ্জ করছেন অটোমেটিক ভাবে মোট ঘরে, গড় নাম্বারে, বিভাগে, মেধা স্থান একটার পর পর আপডেট হয়ে যাচ্ছে, তাই না? জি হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারি নাই। আপনি যেমন এখানে 95 দিলেন, এখানে আছে কত? 1134। কত আছে? 1134। আর এখানে আমি 81 জায়গায় দিলাম 85, কত বাড়াইলাম? 4 বাড়াই। দেখেন 1134 জায়গায় 1100 কত হয়ে গেছে? 38 হয়ে গেছে, তাই না? জি 1138 হয়ে গেছে। এখন ক্যালকুলেশন অপশনে
কিসে ক্লিক করা আছে বলেন দেখি? অটোমেটিক হ্যাঁ, অটোমেটিক অটোমেটিক। মানে আমি যখন যেটাই করি অটোমেটিক ভাবে তার ফলাফল কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গার মধ্যে ম্যানুয়াল ক্লিক করি, ম্যানুয়াল ম্যানুয়াল মানে তো বুঝেন, অটো না। ম্যানুয়াল মানে কি না, অটোমেটিক বিপরীত যেটা হাতে হাতে করতে হবে, ধরে ধরে করতে হবে, যেটা কি করতে হয়, ধরে ধরে করতে হবে। বোঝার জন্য আমি আপনাকে এটা বলতে পারি যে সাইকেলটা হলো, সাইকেল যেটা পায়ে দিয়ে চালাই, এটা কিন্তু ম্যানুয়াল গাড়ি। এটা কি ম্যানুয়াল গাড়ি। আর বাইক এটা কিন্তু পা দিয়ে বারবার চালানো লাগে না, এটা হলো অটো গাড়ি। কি বলেন? এটা হলো কি অটো গাড়ি, অটোমেটিক ভাবে চাকা ঘুরবে, আপনাকে ঘুরাই ঘুরাই চালানো লাগবে না। কিন্তু সাইকেলটা যতগুলো প্যান্ডেল মারবেন ততগুলো কি চলবে, তাই না? ঠিক অটো আর ম্যানুয়ালটা অনেকটা এমন, অটো আর ম্যানুয়ালের মধ্যে তফাৎটা কি অনেকটা এমন। আপনি যে এখানে ফলাফল দিয়েছিলেন আপনার 82 আছে, আর টোটাল মধ্যে কত রয়েছে? 1138 1138। তাহলে আমি যখন এখানে 82 রয়েছে, এখানে যখন আমি, জালাল ভাই আপনি মিউট করেন, যখন 82 জায়গায় আমি 85 করে দিব, অটোমেটিক 1138 কিন্তু আর চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, 1141 হওয়ার কথা ছিল। কত হওয়ার কথা ছিল? 1141 কিন্তু হয় নাই। না হওয়ার কারণ কি? আমাদের ম্যানুয়াল দেওয়া আছে, অটো দেওয়া না নাই, হওয়ার অটোমেটিক কারণ দেওয়া কি? নাই, ম্যানুয়াল দেওয়া। সাইকেল, সাইকেলে যেমন জি। চালাইতে হয় ম্যানুয়ালি, ঠিক এইটাতেও এখন চালাইতে হবে। ফলাফল আনার জন্য এই জায়গার মধ্যে কি করতে হবে, পায়ের প্যান্ডেল মারতে হবে। পায়ের প্যান্ডেলটা কোথায়? ক্যালকুলেট নাও। আপনি যখন ক্যালকুলেট নাও তে ক্লিক করবেন, 1138 জায়গায় 1141 হয়ে যাবে। 1100 কত আছে? 41। কত? 1141 1100। আবারও যদি আপনি পরিবর্তন করেন, 88 জায়গায় যদি 85 করেন, ফলাফল কিন্তু চেঞ্জ হয় নাই, হয়েছে? বলেন, ফলাফল চেঞ্জ হয়েছে? 88 জায়গায় 85 করলাম, কমাইলাম না বাড়াইলাম? কমাইলাম। কইতেও ভয় পাই, কথা কইতেও কি ভয় পাই। ভয় পায়। হলো 1141 ছিল, আর এখানে আমি 88 ছিল, সেটাকে আমি 85 করলাম, তাহলে কমলো না বাড়লো? কমছে কমলো। কমছে। কিন্তু এখানে তার কমে নাই, অটোমেটিক তার হলো না, তাহলে আমাকে ক্যালকুলেট নাও দিতে হবে। তারপরে গিয়ে কি হবে, এটা কমবে। প্যান্ডেল যখন দিব তখন টাকাটা সামনের দিকে যাবে। ওকে, তাহলে আমাকে আবার কি করতে হবে, ক্যালকুলেটরে গিয়ে অটোমেটিক করে দিতে হবে। কেন? এইভাবে ধৈর্য 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 কাজ করতে গেলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাকে কিসে ক্লিক করতে হবে বলেন? অটোমেটিক অটোমেটিক দিলে অটোমেটিক। কোথায় ক্লিক করতে হবে? অটোমেটিক ক্লিক করতে হবে। ক্যালকুলেট শিট, ক্যালকুলেট নাও যেটা হলো একটা ক্ষেত্রে, আর ক্যালকুলেট শিট মানে হলো পুরা শিটের মধ্যে যেখানে যেখানে চেঞ্জ করা হয়েছে অটোমেটিক ভাবে ফলাফল চেঞ্জ হয়ে যাবে, এর জন্য ক্যালকুলেট শিট। ওকে, এটা ছিল আমাদের ফর্মুলা মেনুর বিস্তারিত আলোচনা। আজকে ক্লাসে এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার ডিফেন্স